মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অভ্রনীল পালের কাহিনী আরও একবার। ভালোবাসার শুরু হয় ঠিক কবে থেকে? যবে প্রথম মুগ্ধতা আসে, যবে প্রথম স্পর্শ পাই আমরা, নাকি তখন যখন আমরা প্রথম অনুভব করি এমন কিছু যার কোনো পূর্ববর্ণিত রূপ আমাদের কাছে নেই, এবং সেই রূপকে খুঁজে পাওয়ার অন্তহীন অন্বেষণ আমাদের নিয়ে আসে ভালোবাসার কাছে। এমন কিছু মানুষ থাকে, এমন কিছু মুহূর্ত, এমন কিছু কণ্ঠ, এমন কিছু স্পর্শ যা আমাদের নিয়মিত জীবনের পরিধি থেকে বাইরে বের করে এবং একই সঙ্গে ফিরিয়ে দেয় চূড়ান্ত নিয়মিত জীবনের দিকে। তাকে পুরোপুরি জানতে হয়তো কখনোই আমরা পারি না, তাই সারা জীবন ধরে খুঁজে বেড়াতে হয় তাকে, এবং এক জীবনকাল কেটে যায় ভালোবাসা ঠিক কী বস্তু তার সংজ্ঞা খুঁজে বের করতে। শুনতে থাকুন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অভ্রনীল পালের কাহিনী আরও একবার। আরে এই পাতাটা উল্টা না আরেকবার। পেছনের সিট থেকে ফিস ফিস করে এলো আওয়াজটা। কিচ্ছু দেখতে পাইনি, মাইরি বলছি। অতনু স্যারের দিকে একবার আর চোখে তাকিয়ে নিল আকাশ। শান্ত স্বভাবের লোক হলে কি হবে, রাগলে চণ্ডাল। তবে পরীক্ষার হলে কোনোদিনই বিশেষ জ্বালাতন করেন না, নির্ঝঞ্ঝাট মানুষ। যেমন এখনো মাথাটা বুকের উপর এলিয়ে নাক ডেকে চলেছেন। আরে ধুর, তুই ওদিকে কি দেখছিস? বাপের জন্মে মালটাকে দেখেছিস হলে ভালো করে গার্ড দিতে? ফোঁস ফোঁস করে ঘুমায় গেল। একটু নিশ্চিন্ত হয়ে উত্তরপত্রের শেষ পাতাটা মেলে ধরল আকাশ শাওনের উদ্দেশ্যে। অদ্ভুত মেয়ে তো। পরীক্ষার আগে 3-3টে দিন ছুটি ছিল, যতবার জিজ্ঞেস করেছে একই উত্তর এসেছে শাওনের কাছ থেকে। আরে ও তোকে টেনশন নিতে হবে না, সব রেডি। তারপর যাত্রাপালার কংসের মতো টেনে টেনে বলেছে, ওরে বৎস, ফিজিক্সে সায়ন মিত্রকে থামিয়া রাখিবে এমন সাধ্য সুশীল বাবু কেন? তাহার বাপেরও নাই। তার উপর এটা তো মাত্র টেস্ট পরীক্ষা, তো এটা চাপ নিস না তো। হ্যাঁ, চাপ না নেওয়ার ফলাফল হাতে নাতে টের পাচ্ছি আজ। পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট পর থেকে খালি দেখা দেখা আর দেখা। তা দেখাচ্ছে আকাশ। না দেখালে এম এ আর টেস্ট উতরে ফাইনালে বসবে না। পরের পাতাটা, আরে বাবা পরের পাতাটা। অতনুবাবুর দিকে আর একবার তাকিয়ে নিল আকাশ আর চোখে। চোখ দুটো এখনো বুঝেই আছে। পেছন থেকে আবার আওয়াজ এলো, উফ, কি ঘুমটাই ঘুমাচ্ছে মাইরি। কাল রাতে নির্ঘাত কাকিমার সাথে। বিরক্ত হয়ে পাতাটা উল্টে দেয় আকাশ। ও জানে শাওনের মুখের ভাষা কোনোদিনই সুবিধের নয়, তাই বলে পরীক্ষার হলে গার্ডকে নিয়ে না, মানে এরকম রসবোধের নাক সিটকানোর মতো সত্যবান পুরুষ আকাশ নয় বটে, কিন্তু এই মুহূর্তে দুম করে হেসে ফেললে কেস পুরো গুবলেট হয়ে যাওয়ার চান্স 100%। আর শাওনও বলিহারি, ভয় ডর লাজ লজ্জা কোনোটাই নেই। এদিকে একটা লাইনও মনে হয় না নাটুকে লিখেছে বলে। এই সরি 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 ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আর করবো না, আর করবো না, মাইরি বলছি। প্লিজ খাতাটা দেখা। আজ বাইরে বেরিয়েই মোনা কাকার দোকান থেকে তুই যা চাইবি, আচার ঝালমুড়ি যা বলবি আমি তাই খাওয়াবো। প্লিজ বাবু, তুই এবারের মতো আমাকে পাশ করিয়ে দে, নইলে তো তুই জানিস ঠাম্মা আমাকে একেবারে খুন করে ফেলবে রে। এবারটা পাশ করিয়ে দে না রে প্লিজ। এবার সত্যি সত্যি একটু বিরক্ত হয়। পাতাটা বন্ধ রেখেই ঘাড়টা পেছন দিকে ঘুরিয়ে মৃদু গলায় গর্জে ওঠে, এই তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা লাইন লিখেছিস নিজে, তখন থেকে খালি দেখা দেখা দেখা। ঠোঁটের ফাঁক থেকে জিভটা অল্প বের করে ভেঙায় শাওন। আরে এই যা তো, কোটা উত্তরই তো দেখাতে বলেছি। এমন একটা করছিস না যেন কি না কি দেখানোর জন্য তোর পায়ে ধরছি। চড়াত করে মাথাটা গরম হয়ে যায় আকাশের। মারবো ঠিনে। কথাটা মাঝপথে থেমে যায় একটু মৃদু গলা খাকারির আওয়াজে। তোমরা কি আড্ডাটা এখানেই সারবে? তাহলে বলো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি।
শান্ত গলায় কাটা কাটা উচ্চারণে কথাগুলো ভেসে আসে আকাশের ঘোরানো মাথাটার পেছন থেকে, একটা তেঁতো ঢোক গিলে নেয়। না, বাকি পরীক্ষা আর দুজনের কাউকেই দিতে হয়নি। খাতা জমা নিয়ে দুজনকেই হল থেকে বার করে দিয়েছে নতনুবাবু। আর ওইটুকু সময় যা লিখেছে তাতে আদৌ পাশ করতে পারবে কিনা তা নিয়ে ওর যথেষ্ট সন্দেহ আছে। অনেক আকুতি মিনতি করেছিল আকাশ, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এ তো একেবারে ছোটবেলার, মানে নার্সারির জ্ঞান, যে চুরি করে ধরা পড়লে মাথা নিচু করে মাটিতে প্রায় মিশে গিয়ে একরকম স্বীকার করেই নিতে হয় যে আমার মতো নিকৃষ্ট জীব এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মোটামুটি চিরুনি তল্লাশি করে ফেললেও একটা বই দুটো মিলবে না, তা নয়। কি আমার লালটু, কি ভাবছিস এত? স্কুলের বাউন্ডারি পেরিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছিল আকাশ। হঠাৎ ঘাড়ের কাছ থেকে প্রশ্ন ভেসে এলো। চমকে ফিরে তাকায় পেছনে। এতক্ষণের সমস্ত রাগ এসে জমা হয়ে দপদপ করতে থাকে কপালের রগ দুটো। এই হলো আজ যত নষ্টের মূল। বাঁদরি ছোটলোক মেয়ে একটা, মনে মনে আরও একরাশ গালি আওড়ে নেয় আকাশ। মনের কথা কিছুটা যেন আঁচ করেই মেয়েটা বলে, গাল দিচ্ছিস তো? দে না দে, তাতে লাভ হবে না কোনো। ও আমার ছোট থেকে শুনে শুনে একেবারে হজম হয়ে গেছে। একদম চুপ করে থাকবি, সব তোর জন্য, তোর জন্য। কে বলেছিল তোকে স্যারের মুখে মুখে তর্ক করতে? হ্যাঁ, ধরা পড়েছিস, সই বলবি, খাতা নিবি, লিখতে শুরু করবি। এ তো আমার ভাইও জানে, আর আমার ভাই না ক্লাস 2-তে পড়ে। তো কি, ও কি ঘুমানোর জন্য মাইনে পায়? তাই বলে সেটা তুই ওনাকে বলবি? বেশ করেছি, তাতে তোর বাবার কি রে? প্রশ্নটা করেই থমকে যায় শাওন। চুপ করে গেছে আকাশ। পেছন ফিরে আবার হাঁটতে শুরু করে সামনের দিকে। ভুলটা বুঝতে পারে
গার্জেন কল হয়েছে, তার হিসেবও নেই। কিন্তু সেসব কথা গা করতো না শাওন। ও শুধু একটাই কথা বুঝতো, আকাশের যেন কিছু না হয়। সামনে তাকিয়ে দেখলো অনেকটা এগিয়ে গেছে আকাশ। দৌড়ে গিয়ে কাঁধের ব্যাগটা টেনে ধরল পেছন থেকে। ছাড়তে পারিনি। শাওন মুচকি হাসে। রমি কাকিমা ডাকে ওকে রিনি বলে। মার থেকে শুনে শুনে এই নামটা শিখেছে আকাশ। বেশ মিষ্টি লাগে নামটা। আস্তে আস্তে বলে, এই শোন না, সরি। তুই নিজেই আমাকে বলেছিলি কোনোদিন সরি থ্যাংক ইউ এসব না বলতে। আমার এখনো মন কেমন করে জানিস বাবার জন্য, বিশেষ করে এই পরীক্ষার দিনগুলো। শাওন মুখ তুলে তাকায় ছেলেটার দিকে। বড় বড় চোখ দুটোয় যেন কোথা থেকে এক দিঘি জল এসে হাজির হয়েছে। টলটল করছে, ভরে ওঠে কানায় কানায়। বুকের বাঁদিকটায় আবার কেউ মোচড় দেয় শাওনের। ও জানে ছোট থেকে ওদের পরীক্ষার আগে অফিস থেকে ফিরেই দুজনের বই খাতা নিয়ে বসতো সুমন কাকু। শাওনের মনে পড়ে এই আচার খাবি? আকাশের গাল থেকে গড়িয়ে পড়া জল মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে শাওন। অভিমানে দুদিকে মাথা নাড়ে ছেলেটা। শাওন আবার বলে, হে বাবা, আমার পাপ হবে তো না হলে। মানে নরকের লাস্ট রুমটাও আমি বুকিং পাবো না। কেন হবে না বুঝি? পরীক্ষার হলে একেবারে নির্ঘাত মৃত্যুর হাত থেকে তুই আমাকে বাঁচাই। আমি সাঁওতালের মেয়ে, একেবারে নিচু জাত। বামুনের ছেলেকে খাওয়াবো বলে কথা দিয়েছি। এবার যদি না খাওয়াই তাহলে কি আর এটা আমার ধম্মে সইবে রে? মারবো টেনে এক থাপ্পড়। সব সময় শালা নাটক আর নাটক। আবার ওকে ফেলে হাঁটতে শুরু করে আকাশ। যাবো না আমি তোর সঙ্গে বাড়িতে। শোন, সব বলে দেবো ঠাম্মিকে। পা একেবারে খুলে রেখে দেবো তোমার, বেয়াদব ছেলে কোথাকারে। চুপচাপ চল মনা কাকার দোকানে। সকালে কামরাঙ্গা কেটেছে দেখে এসেছিলাম, নিশ্চয়ই এতক্ষণে। চল। হ্যাঁ রে, বলছি খাওয়া ছাড়া আর কিছু তোর মাথায় আছে না? কতবার জিজ্ঞেস করলাম সেদিন, বললি সব পড়া হয়ে গেছে। একটু তো দু চার পাতা উল্টে দেখতে পারিস। হ্যাঁ, আহা, তার জন্য তো তুমি আছো ডার্লিং, আমার অন্ধের যষ্টি, কলাবতীর ব্যাঙের শেষ আদলি। তো ঢং করা হয়ে গেছে, তাহলে এবার খাওয়া। বলে এগিয়ে যায় আকাশ। ছোট্ট একটা দৌড়ে ওর নাগাল পেয়ে যায় শাওন। দুজনে পাশাপাশি হাঁটতে থাকে স্কুলের পাশের রাস্তাটা ধরে মনা কাকার দোকানের দিকে। কাকা বেশ টক করে দুটো, ঝাল ঝাল চটপট। ছোট দোকানটা ছাউনিতে ঢুকেই হুকুম দিল শাওন। মনা কাকার দোকান হলো ওদের স্কুলের পার্মানেন্ট ঠেক। বাদাম ভাজা, আলু কাবলি, আচার, কয়েদ বেল, কামরাঙা, কি নেই মনা কাকার ভান্ডারে। অমায়িক ভদ্রলোক। বেশ ভালো করে লাল লাল মশলা দিয়ে মেখে দুটো ঠোঙা বাড়িয়ে দিল দুজনের দিকে। প্রথম কামড়টা দিয়েই চোখের কোণে জল চলে এলো আকাশের। ওরে বাপ রে বাপ, এটা কি কামরাঙা না সাইনাইড? হু হা করতে লাগলো ঝালে। কিরে, ঝাল দিতে বলবো নাকি আর একটু? ঠোঁটের কোণে একটা মার্কা মারা শয়তানি হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো শাওন।
মেরে মাথা ফাটিয়ে দেবো আমি তোর। আগে ওই নাক মোছার হাতটা ধুয়ে আয়, তারপরে আমার হাতে হাত দিবি। বিষ ঝাল কামরাঙার টুকরোটা মুখে পুড়ে আয়েশ করে আঙুল চাটতে চাটতে বলল শাওন, ওই হাত যদি আমার মাথায় রাখিস না, তাহলে তুই আর আস্ত থাকবি না। কাকা, আমারটা একটু ঝাল দাও তো। এই নেলা খাপাটা না একটু ঝাল ফাল খেতে পারে না। অপমানটা বেমালুম হজম করে গেল আকাশ। ভুল কিছু বলেনি মেয়েটা, ঝাল ওর মোটেই সহ্য হয় না। তার থেকে 2 হাঁড়ি রসগোল্লা দাও, 2 মিনিট লাগবে না নামিয়ে দিতে। রসগোল্লার কথাটা ভেবেই মন ভালো হয়ে গেল আকাশে। হাতে কামরাঙার ঠোঙা আর চোখে জল নিয়ে রাস্তায় হু হা করতে করতে পা বাড়ালো বাড়ির দিকে। হ্যাঁ রে, কি হবে বলতো? পরীক্ষায় তো অর্ধেক লিখতেই পারলাম না। পাস টাস করবো তো? ভাই তুই পাশ করা ছাড়, ঠাম্মি আমার কি অবস্থা করবে ভেবে দেখেছিস? সব কিছু তোর জন্য হয়েছে। ও, আমার জন্য? তা নয় তো কি? হ্যাঁ, তা নয় তো কি? কে বলেছিল তোকে এরকম ক্যালানের মতো পেছন ফিরে ঝগড়া করতে? আকাশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আবার পুরনো ভয়টা ফিরে এলো। না রে রিনি, পাস করতে পারবো না মনে হচ্ছে। আর মাকে তো ডেকে পাঠাবি স্কুল থেকে। আরে না রে বাবা, আমি ঠিক পাশ করে যাব। তোর ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে আমি ঠিক পাশ করে যাব। তবে বাজে বকিস না তো, লিখলি তো সব আমার থেকে টুকে। অনেকে আবার পাস করবে। আরে শোন, আমার চারিদিকে না অনেক ভূত পেতনিরা ঘুরে বেড়ায়, ওরাই এসবের খেয়াল রাখে, বুঝতে পেরেছিস? বাড়ির সামনের গলির রাস্তাটা দিয়ে ঢুকতে গিয়ে বলল শাওন। এই শুরু হলো, মনে মনে ভাবলো আকাশ। সেই ছোট থেকে এই একই কথা শুনে এসেছে, ওর চারিপাশে নাকি সব ভূত পেতনি পরি হুড়রা ঘুরে বেড়ায়, ওকে নাকি তারা সামলে রাখে। এই যদি সামলানো ছিরি হয়, তাহলে ভূত পেতনি দৈত্য দানব সবার উপর বিশ্বাস উঠে গেছে আকাশের। হ্যাঁ, তা তো বটেই। তুই পেতনি, পেতনিরা তোর খেয়াল রাখবে। আমার তো আর সে ভরসায় চলবে না। না আরে চিল বৎস, চিল। আমার যদি একটা হিললে হয় না, তোরও হয়ে যাবে। আমি বলে রাখবো ওদেরকে, অমাবস্যার রাতে শুধু ছাদে গিয়ে গোটা প্রেত সমাজের উদ্দেশ্যে একটা পেন নাম ঠুকে দিবি, ব্যাস কেল্লা ফতে। আচ্ছা, তুই ঠুকিস নাকি? ও বাবা, প্রতি অমাবস্যায় একেবারে ভক্তি ভরে। ও, তাই বুঝি প্রতি বছর এরকম টেনে টুনে পাস করতে হয় তোকে? তা বললেই তো পারিস তোর ভূতের রাজা আর পেতনির রানীকে 100-100 পাইয়ে দিতে। এত খাটতে হয় না। না রে আকাশ। গলায় আক্ষেপের সুর এনে বলে শাওন, যেন ক্যাবিনেটে বিলটা কেন পাস হলো না তারই কারণ বোঝাচ্ছে। ওভাবে ঠিক হয় না, যেটুকু চাইবো ওটুকুই। আমি বাবু এসব লোভ টপ করি না, বুঝলি? শোন, তোর মাথায় না গন্ডগোল আছে, তুই নিজে জানিস। বাড়ির গেটটা খুলতে খুলতে বলল আকাশ। তোমার তাতে সন্দেহ আছে ডার্লিং? বাড়ির দরজা খুলে দিল আকাশের মা। কি রে, এত তাড়াতাড়ি আজ? পরীক্ষা হয়ে গেল? জুতো দুটোকে পা থেকে সোজা সিঁড়ির কোনায় ছুঁড়ে দিয়ে ওদের দুজনকে পেছনে ফেলে সিঁড়ির 2টো করে ধাপ লাফিয়ে লাফিয়ে ওদের ঘরের দিকে যেতে লাগলো শাওন। এই কি হয়েছে, বললি না তো? তোমার ছেলে আজ টুকতে গিয়ে ধরা পড়েছে ছোট মা। সিঁড়ির শেষ ধাপটা অতিক্রম করে নির্বিকার কণ্ঠে কথাগুলো বলে ঘরে ঢুকে গেল শাওন। আকাশ তার ঠিকরে বেরোনো চোখ আর ঝুলে আসা চোয়ালটা সামলাতে সামলাতে স্পষ্ট টের পেল সাঁড়াশির মতো একটা হাত সোজা এগিয়ে আসছে তার কান লক্ষ্য করে। কাল টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। শেষ 3 দিন একটা কথাও বলেনি আকাশ শাওনের সাথে। এভাবে বাঘের মুখে ঠেলে দিয়ে কেউ পালিয়ে যায়? বিশ্বাসঘাতক কোথাকার। সেদিন মা ওর কান মুচড়ে দিয়েছিল বটে, বকাও দিয়েছিল প্রচুর, কিন্তু আসল মজাটা শাওন টের পেয়েছিল সেদিন রাতে খেয়ে উঠে। আগে ছোটবেলায় ঠাম্মি কাঠের উনুন করে বারান্দায় রান্না করত, ধোঁয়ায় খুব কাশত। তারপর থেকে ওর বাবা নিয়ম করে দেয় 2 পরিবার একই সঙ্গে খাওয়া দাওয়া করবে, রান্নাও হবে একসাথে। বাবা বলতো, আমার যদি 2 বেলা ভাত জোটে তো সেই উনুনে আমার মা মেয়েরও 1 থালা করে হয়ে যাবে। তারপর থেকে এত বছর ধরে সেই নিয়ম চলছে।
সেদিন এত বকাঝকার পর খাবার টেবিলে অপরাধী মুখ করে বসেছিল আকাশ, আর যার জন্য এত কিছু সে এমন ভাব করছিল যেন কিচ্ছু হয়নি। আহ, ছোট মা, কি করেছো গো তুমি ডালের বড়িটা? আহ, আর আমের চাটনিটাও জাস্ট কিছু কথা হবে না। কে করেছে গো? ঠাম্মি? এইসব বলে অয়েলিং চালিয়ে যাচ্ছিল শাওন। আকাশ পাত্তা না দিয়ে এড়িয়ে যাচ্ছিল যতটা সম্ভব। বাদ সাধল মেয়েটা, মুখ ধুতে ধুতে আচমকা বলে উঠল, জানো ছোট মা, আজ মনা কাকা না কামরাঙ্গা মাখাটা জাস্ট অসাধারণ মাখিয়েছিল। কাল নিয়ে আসবো হ্যাঁ তোমার জন্য, ঝালে পোড়া একেবারে টকটকে লাল, এই আকাশের ঠিক কানের মতো। মাথার ভেতরে ধৈর্যটাকে বেঁধে রাখা শেষ সুতোটা পটাং করে ছেঁড়ার আওয়াজ পায় আকাশ। ঠাম্মি, তোমার নাতনিকে একটু জিজ্ঞেস করো তো, আজ খাতায় নাম রোল নাম্বারটাও নিজের লিখেছে না আমার? টের পায় কটমট করে শাওন তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করেনি আর আকাশ। বলে চলে, না মানে একটা লাইনও তো পড়ে যায়নি আজ পরীক্ষার, তাই বলছি আর কি। তারপর মায়ের দিকে ঘুরে বলে, আর মা, স্কুলে আমার যে পেরেন্ট কলটা হবে সেটা কিন্তু তোমার ডাক খালি একা আমার পেরেন্ট হিসেবে পড়বে না। হ্যাঁ, টুকলিটা আমি করাচ্ছিলাম বটে, কিন্তু কে করছিল সেটা একটু ওকে জিজ্ঞেস করো। তারপর শাওনের দিকে ঘুরে বলে, আর তুই, তোর সাথে তো তোর মুখও দেখবো না সব। বলে গটগট করে খাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিয়েছিল আকাশ। তারপর বন্ধ দরজার ওপার থেকে শুনেছিল গল্পের বাকি পর্বটা। প্রথমে মায়ের কাছে বেদম বকা খায় শাওন, আর তারপর বাকি দায়িত্বটা হাতে তুলি হাত পাখায় তুলে নেয় ঠাম্মা, যাকে বলে আড়ং ধোলাই। ব্যাস, তারপর থেকে মুখ দেখা দেখি বন্ধ দুজনের। সেদিন রাতে আকাশের আনন্দ ধরে রাখার মতো না হলেও পরে মনে মনে খুব কষ্ট পেয়েছিল। এভাবে ঠাম্মির সামনে সবটা বলে দেওয়া উচিত হয়নি। খুব কড়া মানুষ ঠাম্মি। বয়স্কা মানুষ হলে কি হবে, শরীরে একটা অদ্ভুত তেজ আছে। শাওনের গতিবিধি সারা বাড়িতে কোনো একটা ঘরে আটকে না থাকলেও ঠাম্মি হাজার অনুরোধ উপরোধ সত্ত্বেও একতলার ওই ছোট্ট ঘরটাতেই থাকেন। নিজের মতো করে আচার উপাচার করেন। বীরভূমের সাঁওতাল পরগনার পুরনো মানুষ। ওদের ঠাকুর দেবতার ব্যাপারে আকাশ খুব ভালো বোঝে না বটে, কিন্তু এটুকু বোঝে যে ঠাম্মি খুব ধার্মিক মানুষ। তবে ছোটবেলায় আকাশ ওনাকে ভয় পেত, তার একটা অন্য কারণ আছে। ওনার ডান চোখটা অন্ধ। আর শুধু তাই না, চোখের কালো মনির জায়গা নিয়েছে একটা ধোঁয়াটে জমাট বাঁধা ছাই ছাই ভাব। দেখলেই গা শিউরে উঠত। যেন এক বাটি সাদা রঙের মধ্যে একটুখানি কালো রং অগোছালো তুলি দিয়ে ঘেঁটে দিয়েছে কেউ। ছোটবেলায় ওই চোখ তুলে একবার কটমট করে তাকালে রক্ত জল হয়ে আসতো আকাশের। বাবা বহুবার কালো চশমা এনে দিয়েছেন, কিছুতেই পড়তে চাননি ঠাম্মি। খালি বলতেন, ও আমার দানে পাওয়া জিনিস গো বড় বাবা, লুকাতি নাই। কোনোদিন এই কথাগুলোর মানে বুঝতে পারেনি আকাশ। এমনকি শাওনও এই ব্যাপারে মুখে কুলু পেটে থাকে। কিন্তু যতই ভয় পাক, আকাশ জানে ছোট থেকে ওকে নিজের নাতির মতো করে ভালোবেসেছে মানুষটা। মায়ের কাছে বকা মারের ভয়ে বহুবার গিয়ে লুকিয়েছে ঠাম্মির কাছে খাটের তলায় আলমারির পেছনে। ওর শিশু মনের বিশ্বাস ভেঙে মায়ের হাতে ধরিয়ে দেয়নি কোনোদিন। আজ দুপুরবেলা ঘুড়ি লাটাই নিয়ে ছাদে এসে দেখে ঠাম্মি রোদে বসে শাওনের মাথায় তেল মালিশ করছে, আর শাওন আরামে চোখ বুজে বসে আছে, ধুলে পড়ছে থেকে থেকে। তখনই সন্ধি চুক্তিটা প্রস্তাব করার কথা মাথায় আসে আকাশের। ও চুলে আর তেল দিয়ে কি হবে ঠাম্মি? গোঁত খাওয়া ঘুড়িটা সামলাতে সামলাতে বাঁকা স্বরে কথাটা ছুঁড়ে দেয় আকাশ। আর চোখে চেয়ে দেখে নেয় একবার শাওনকে। চোখ খুলেছে মেয়েটা, অগ্নিদৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে, পারলে যেন এক্ষুনি ভস্য করে দেয়। তারপর আবার চোখ বুজে নিয়ে বলে, ঠাম্মি, তুমি ওকে বলে দাও আমি হনুমানদের ভাষা ঠিক বুঝতে পারি না। ততক্ষণে হাওয়া পেয়ে গেছে ঘুড়িটা। ছাদের রেলিংয়ের লাটাই সহ সুতোটা আটকে ওর সামনে গিয়ে বসে আকাশ। তুই বল, এমনি তো তোর চারদিকে ভূত প্রেত ছাড়া কিছু ঘোরে না। এরপর এরকম খোলা চুলে শ্যাওড়া গাছের নিচে ঘুরে বেড়ালে যদি তারা ঘাড়ি চেপে বসে,
অবশ্য সমমেরুতে বিকর্ষণ হয় কিনা, তাই পেতনির তোকে ঠিক স্যুট করবে কিনা আমার জানা নেই। ঠাম্মি তুমি ওকে বলে দাও কিন্তু এসব নিয়ে একদম তামাশা না করতে। আর তুই নিজে কি জ্যান্ত ভূতের পান্ত ছানা কোথাকার? না ছোট বাবা, দর্তিদানও নিয়ে মস্করা করো নিকো। ঠাকুর দেবতা, ভূত পেত এসব তোমরা মানো না মানো, ঠাট্টা করতে নেই। হাওয়ারও কাণ্ড আছে, কে কর্তিকে শুনে নিবে। দেখো ঠাম্মি, তুমি না ওকে আশকারা দাও, এরপর আমার খাতা থেকে টুকে বলবে ভূতে আমায় পাশ করিয়ে দিয়েছে। এই আজ সন্ধেবেলা চন্দ্রগ্রহণ আছে, সন্ধে 8টা বেজে 20 মিনিটে। ঘড়ি ধরে চলে আসবি, ঠিক আছে? আসবো না, তোর কথাই নাকি? নিচ থেকে মায়ের ডাক আসে স্নান করে নেওয়ার জন্য। যা বললাম মনে থাকে জানো। বলে শাওনের মাথায় একটা টোকা মেরে দৌড় দেয় আকাশ। লাটাই বাঁধা ঘুড়ি একাই উঠতে থাকে আকাশে। সন্ধ্যাবেলা সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসতেই শাওন দেখতে পেল ছাদের কোণে রাখা টেলিস্কোপে চোখ রেখে চাঁদের দিকে তাক করে কিসব দেখছে আকাশ। এই টেলিস্কোপটা একদিন কাকুই এনেছিল, খুব বায়না করেছিল আকাশ। স্কুলে ওদের ক্লাসে অরিত্রর বাড়ি গিয়ে দেখে এসেছে যে এতে চোখ রাখলেই নাকি চাঁদ তারা এসব বেমালুম দেখা যায়। তারপর কাকু কোথা থেকে জানি এই পুরনো টেলিস্কোপটা জোগাড় করে এনে লাগিয়ে দেয় ছাদের একটা কোণায়। সেদিন আকাশের আনন্দ ধরে রাখা যাচ্ছিল না, সারা বাড়ি জুড়ে নেচে বেরিয়েছিল। শাওন অবশ্য তখন বুঝতে পারেনি কি এমন আহামরি ব্যাপার, চাঁদ তারা তো খালি চোখে আকাশের দিকে তাকালেই দেখা যায়, তার জন্য আবার এত আয়োজন কিসের। কিন্তু এই শখটা বাদবাকি শখের মতো ছোটবেলাতেই মরে যায়নি আকাশে। এখনো পরিষ্কার আকাশ পেলেই ওই যন্ত্রটা আকাশ পানে বাগিয়ে ধরে বসে থাকে। তবে বড় হয়ে শাওনও ওটায় চোখ রেখেছে বেশ কয়েকবার। অদ্ভুত সুন্দর লাগে অত কাছ থেকে আকাশটা দেখতে। আকাশের দিকে তাকায় একবার, এক দৃষ্টে তাকিয়ে আছে নলে চোখ আটকে, কোনো ভ্রুক্ষেপই নেই ওর দিকে। শাওন খেয়াল করে দেখেছে এরকম মনোযোগ দিয়ে যখন আকাশ কিছু করে আরো মিষ্টি লাগে ওকে দেখতে। ধীর পায়ে এগিয়ে যায়, নিজের উপস্থিতি বোঝাতে একটা মৃদু গলা খাকারি দেয়। ও এসে পড়েছিস? এখনো গ্রহণ শুরু হয়নি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আকাশের চাঁদটার দিকে তাকিয়ে বলে শাওন, কি বিরাট লাগছে আজ সাদা বলটাকে। তোর ওই যন্ত্রটা চোখে না লাগিয়েও সেটা বোঝা যায় রে ক্যাবলা। তারপর যন্ত্রটা নলে চোখ রাখে, নিচু হয়ে চাঁদটা আরো কাছে এগিয়ে আসে যেন। ওই ওই এখনো রাগ করে আছিস? কানের কাছে মৃদু কণ্ঠে প্রশ্নটা করে আকাশ। ঘাড়ের কাছে রোয়াগুলো দাঁড়িয়ে যায় শাওনের। খুব কাছাকাছি চলে এসেছে ছেলেটা। হালকা আফটার শেভের গন্ধটা এসে ঝাপটা মারে নাকে। শরীরে একটা অদ্ভুত শিরশিরানি খেলে যায়। নল থেকে চোখ সরিয়ে কপট রাগ দেখিয়ে তাকায় আকাশের দিকে। বেঈমান কোথাকারে, সেদিন তো বেমালুম ঘরে ঢুকে গেলি, আর এখন জিজ্ঞেস করতে এসেছিস রেগে আছে কিনা? তারপর কোনো বাক্যব্যয় না করে সোজা হয়ে উঠে দাঁড়ায়। হাত দুটোকে নিজের কোমরের পেছনে রেখে ঘুরে বেড়াতে থাকে আধ ধোয়া ছাদটায়। চলে আসে অন্য কোণায়, দাঁড়ায় পরীটার সামনে এসে। টেলিস্কোপটা ফেলে ওর পেছনে এসে দাঁড়ায় আকাশ। ও জানে এই পরীগুলো শাওনের কাছে ছাদে আসার অমোঘ আকর্ষণ। ও ঠাকুরদার আমল থেকে ছাদের রেলিংয়ের উপর 4টে কোণায় দাঁড়িয়ে আছে 4টে পাথরের পরী। 2টো মেয়ে পরী আর 2টো ছেলে পরী নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শাওন প্রথম দিন ওদের ছাদে উঠেই এসে দাঁড়িয়েছিল এই পরীগুলোর সামনে। তারপর সবাইকে অবাক করে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ওগুলোকে। জিজ্ঞেস করলে বলে ওগুলো নাকি ঠাকুর। সে বিশ্বাস আর ভাঙাতে পারেনি কেউ। তারপর থেকে রোজ নিয়ম করে চলছে শাওনের পরীদের আরাধনা, আর স্নানের পরে প্রত্যেকের জন্য ভক্তি ভরে নকুল দানা নিবেদন। কেউ মানাও করেনি ওকে। এমনিতে পাথরের ওপর খুব সুন্দর কাজ করা মূর্তিগুলোর, কিন্তু বহু দিনের অযত্নে যেন শ্যাওলা ধরে গিয়েছিল। প্রতি সপ্তাহে সাবান জল দিয়ে ঘষে ঘষে পাথরের মূর্তিগুলোতে যেন প্রাণের ছোঁয়া এনে দিয়েছে শাওন।
এখনো সানাই হাতে পরিটার ডানার উপরে সরু আঙুল বুলিয়ে চলেছে এক মনে। অপরাধ মেশা গলায় আকাশ বলে, আচ্ছা আমি কি করে জানবো বলতো ঠাম্মি তোকে ওরম করে মারবে? ঠাম্মি এরকম উল্টো পাল্টা ভাবে তোকে কেন মারে আমি বুঝতে পারি না। কই আমিও তো দোষ করেছি, আমাকে তো মারে না। যত রাগ তোর। যে জীবন দেয় তার একটা আলাদাই অধিকার থাকে রে, সেটা ভালোবাসাই বল বা শাসনই। মানে জানিস আকাশ, সেদিন বিষটা একা মা বাবা খায়নি, আমার মুখেও তুলে দিয়েছিল একটু। হয়তো যন্ত্রণা থেকে মুক্তি পাবার আনন্দটা ওরা আমার সাথেও একটু ভাগ করে নিতে চেয়েছিল। এসব কথা আমার গ্রামের এক মাসির থেকে শোনা। ঠাম্মি যখন আমাকে খুঁজে পায় ততক্ষণে নাকি প্রাণভোমরা প্রায় যাই যাই করছে। হাসপাতালের বড় ডাক্তারবাবুও জবাব দিয়ে দিয়েছিল। সেই জমের মুখ থেকে আমাকে টেনে নিয়ে এসছে ঠাম্মি। হত্যে দিয়ে পড়েছিল মারাম বুড়োর পায়ে। দুদিন ধরে অনেক টানা হেঁচড়ার পর আমাকে বাঁচিয়ে তুলেছে ডাক্তারেরা। জানিস, সবাই বলে এরপর থেকেই নাকি ঠাম্মির চোখটা ওরকম হয়ে গেছে। আকাশ শাওনের দিকে তাকিয়ে বুঝতে পারে কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে ওর শরীরটা। অবাক হয়ে ভাবে, সামনে দাঁড়ানো মেয়েটাকে ছোট থেকে নিজের থেকে আলাদা ভাবেনি কোনোদিন, কিন্তু আজ মনে হচ্ছে দুজনের মিল সামান্যই, অমিলই বেশি। বাবা মার নিরাপদ ছাদের তলায় বড় হয়ে উঠেছে সে, আর একজন এক বুক কষ্ট চেপে রেখে তারই কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেছে রোজ। বড় হয়ে উঠেছে ওর সঙ্গে, ছোট থেকে ওকে আগলে রেখেছে নিজের সবটুকু দিয়ে। নিজেকে খুব ছোট মনে হয় ওর। খুব ইচ্ছে হয় যদি এই মেয়েটার জীবন থেকে সব দুঃখ সব যন্ত্রণা এক নিমেষে শুষে নিতে পারত। তারপর আরেকটু এগিয়ে শাওনের ঘাড়ের কাছে মুখটা নিয়ে এসে অপরাধী কণ্ঠে আবার জিজ্ঞেস করে, কিরে বললি না তো, এখনো রাগ করে আছিস? বলবো না। তুই আমাকে সেদিন ওভাবে মার খাওয়ালি কেন? কোথা থেকে একটা দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল শাওনের চুলগুলো। উড়ে এসে ঝাপটা লাগলো পেছনে দাঁড়ানো আকাশের চোখে মুখে। আলতো হাতে ওর কাঁধের একপাশে সরিয়ে রাখলো কোঁকড়া চুলগুলোকে। খোলা কাঁধটার উপর নিজের থুতনিটা ঠেকালো আলতো করে। বড্ড ভুল হয়ে গেছে দেখ, এবার তুই যা শাস্তি দিবি মেনে নেব। শাওনের ভিতরে যেন একরাশ কাঁচা পাকা আবেগ ঝড় বইয়ে যাচ্ছে। কাঁধের কাছ থেকে একটা ঋণঋণে অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীরের প্রতিটা আনাচ কানাচে। চোখ দুটো মুছে নিয়ে আকাশের দিকে চোখ তুলে চাঁদটাকে দেখে একবার। অর্ধেকটা ঢেকে গেছে কালো ছায়ায়। ঘুরে দাঁড়ায় আকাশের দিকে, মুচকি হেসে বলে, চাঁদ দেখবি না চোখে যন্ত্র লাগিয়ে? শাওন ঘুরতেই ভীষণ কাছাকাছি এসে পড়ে দুজনের মুখ দুটো। আকাশের বুকের ভেতর কেউ যেন দামামা বাজিয়ে চলেছে। আনন্দ, ভয়, ভালো লাগা সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সেই তালে তাল মেলাতে গিয়ে। শাওনকে এত কাছ থেকে দেখেনি কোনোদিন। কেন দেখেনি? চাঁদের আলো আর গাছের ছায়া মিলেমিশে অবিরাম খেলা করে যাচ্ছে ভিজে যাওয়া দুটো গালের ওপর। বহুদিনের যত্নে আগলে রাখা ইচ্ছেগুলো সব আগল ভেঙে বেরিয়ে আসতে চাইছে আকাশের। দুহাতের আঁচলায় তুলে নেয় শাওনের মুখটাকে। না, আজ খালি তোকে দেখব। পায়ের পাতায় ভর দিয়ে খুব আলতোভাবে গোড়ালি দুটোকে শূন্যে তোলে শাওন। ছুঁয়ে ফেলে আকাশের ঠোঁট দুটো। প্রথম চুম্বনের উষ্ণতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আকাশের সারা শরীরে। দুহাতের মাঝে জড়িয়ে ধরে শাওনকে। একসময় শেষ হলো সেই মুহূর্ত। শাওন চোখ তুলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠোঁটের কোণে সেই মার্কা মারা শয়তানি হাসি। উফ, এই হাসিটা! তুই জানিস এইরকম একটা হাসির জন্য ট্রয়ের রীতিমতো যুদ্ধ লাগে। ছোট লোক কথা কারিস বলে ওকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে নিজে কিছুটা পেছনে সরে যেতে চায় শাওন।
আর তখনই ঘটে যায় ব্যাপারটা। বহুদিনের না সারানো বাড়ির ছাদের একটা ধার অনেকদিন ধরেই নড়বড়ে হয়েছিল। শাওন অজান্তে রেলিংয়ের সেই জায়গাটায় শরীরের ভর দিতেই ভেঙে পড়ল পুরনো রেলিং। আতঙ্কে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলল আকাশ। দুহাত বাড়িয়ে ধরতে চেষ্টা করল শাওনকে, কিন্তু বৃথা চেষ্টা। আলতো ঠোঁট দুটোর ফাঁক থেকে চিৎকারটা বেরোনোর সময় পেল না শাওনের। মাধ্যাকর্ষণের অমুক টানে নামতে থাকলো নিচের দিকে। প্রতিটা সেকেন্ড যেন এক এক ঘন্টার মতো মনে হতে লাগলো আকাশের। হুড়মুড় করে কিছুটা পিছিয়ে এলো রেলিং থেকে, হাঁটু মুড়ে বসে পড়ল ছাদেই। নিচে থাকাবার সাহস নেই ওর। এই দৃশ্য কিছুতেই দেখতে পারবে না নিজের চোখে। হাজার লক্ষ কোটি চিন্তা খেলে যেতে লাগলো ওর মাথায় একটু সময়ের মধ্যে। নিজের হাতের মুঠোয় মাথার চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে প্রলাপ বকে যেতে লাগলো নিজের মনে। কি হলো? না না না, এই হতে পারে না। না, ও ও কি করেছে ভগবান? কেন ওকে নিয়ে নিলে? ভাঙা গলায় চিৎকার করে উঠল আকাশের দিকে তাকিয়ে। প্লিজ প্লিজ ফিরিয়ে দাও ওকে একবার, প্লিজ প্লিজ। কোনো উত্তর পেল না আকাশ, শুধু এক রাশ নিস্তব্ধতা ছাড়া। নিশ্চুপ চারিদিক। ওর গোটা পৃথিবী যেন থমকে গেছে এক লহমায়। হঠাৎ চমকে উঠল আকাশ। সত্যিই যেন সব কিছু থেমে গেছে চারদিকে। হতবাক হয়ে চারিদিকে তাকালো। গাছের পাতা, হাওয়া, চারপাশের শব্দ একতাল সময়ের সাথে যেন জমাট বেঁধে আছে সবকিছু ওকে ঘিরে। ও ছুটে গেল রেলিংয়ের দিকে। দুচোখ ভরা বিস্ময়ের নিচে তাকিয়ে দেখল কোনো এক জাদুকরের মন্ত্র বলে থেমে গেছে শাওন। সময়ের সাথে সাথে শরীরটাও মাটি আর ছাদের মাঝখানে শূন্যে অদ্ভুতভাবে আটকে আছে পড়ন্ত অবস্থায়। স্থির দেহটা অসহায়ের মতো দুটো হাত বাড়িয়ে রেখেছে ওর দিকে। বাস্তবটা আবার ধাক্কা মারে আকাশকে। নিচে তাকিয়ে নিজেকে আরো নিরুপায় মনে হয় ওর। কি বা করতে পারে ও? হাত দুটোকে বুকের কাছে জড়ো করে ওপরের দিকে তাকিয়ে ভেজা গলায় বলে ওঠে, প্লিজ প্লিজ কিছু একটা করো প্লিজ। ওভাবে হবে না ছোট বাবা। হঠাৎই নিস্তব্ধতা টুকরো করে চেনা কণ্ঠস্বর কানে আসতেই চমকে পেছন ফিরে তাকায় আকাশ। ঠাম্মি। দৌড়ে যায় ও। দুহাতে চেপে ধরে ঠাম্মির হাত দুটো। কাঁপা গলায় বলে, ঠাম্মি 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 ঠাম্মি, শাওন শাওন। গলা বুঝে এলো আকাশের। ভাঙা রেলিংয়ের দিকে আঙুল দেখিয়ে বলে, ওখানে ওখানে। তারপর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ঠাম্মিকে সেদিকে। তুমি 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 বাঁচাওকে ঠাম্মি, প্লিজ তুমি। কিন্তু বয়স্ক মহিলাকে এক চুলও নড়ানো গেল না নিচের জায়গা থেকে। আমি তো পারবো না ছোট বাবা। মানে? আকাশ তাকিয়ে দেখল 60 পেরিয়ে যাওয়া বৃদ্ধের গাল বেয়ে গড়িয়ে পড়ছে জল। থেমে যাওয়া সময়ের নিয়ম ভেঙে। কিসের মানে? এবার অধৈর্য হয়ে ওঠে আকাশ। দুদিকে হাত ছড়িয়ে বলে, এগুলো এগুলো কি করে করছো তুমি? কি করে থামিয়ে দিয়েছো সময়? তুমি প্লিজ চলো ছাদের ওধারে, ও এখনো। আমি তো কিছু করিনি ছোট বাবা। হঠাৎ ছাদ জুড়ে আর একটা শব্দে চমকে ওঠে আকাশ। তীব্র মাদলের শব্দে যেন ভেসে যাচ্ছে ওদের ছাদ। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ও বুঝল অবাক হওয়ার পালা এখনো শেষ হয়নি। একটু একটু করে যেন নড়ে চড়ে উঠছে ছাদের কোনায় দাঁড়ানো পাথরের পড়িগুলো। হৃৎপিণ্ড ভয়ে স্তব্ধ হয়ে আসে আকাশের। দুপা পিছতেই ধাক্কা খায় ঠাম্মির সঙ্গে। ঠাম্মি ওর কানের কাছে মুখ নামিয়ে শান্ত গলায় বলেন, ওরা আমার ডাকে আসেনি।
তোমার ডাকে এসেছে, আমাকে খালি ডেকে এনেছে। ওদের দান ফিরিয়ে নেবার আগে একবার তো শেষ চোখের দেখা দেখাতে। ততক্ষণে পরীগুলো ছাদের রেলিং থেকে নেমে যান্ত্রিকভাবে এগিয়ে এসেছে ওদের দিকে। ভয়ে সব তালগোল পাকিয়ে যেতে থাকে আকাশের, কিন্তু মাথায় একটা স্থির চিন্তা কাজ করে যেতে থাকে। যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে শাওনকে। শিশুর মতো আবদার করে ঠাম্মির কাছে। ঠাম্মি ওদের বলো না শাওনকে ফিরিয়ে দিতে, বলো না প্লিজ। মূর্তিগুলো নিশ্চলভাবে এসে দাঁড়িয়েছে ওদের দুজনের সামনে, নিথর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। পাথরের চোখ জুড়ে রয়েছে প্রশ্ন, ওদের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে আদেশের অপেক্ষায়। ওরা আর আমার ডাকে সাড়া তো দেয় না গো ছোট বাবা। আমার জীবন থেকে ওদের যা নেওয়ার নিয়ে গেছে ওরা বহু বছর আগে, আর কিচ্ছু দেবার নেই ওদের। আছে খালি ওই অভাগীর জীবনটুকু, আর সেইটুকু ওদেরই দানে ফেরত পাওয়া। কিন্তু কিন্তু সে তো ছোটবেলায় ওদের গ্রামে, তখন কোথায় ছিল এসব মূর্তি? দর্তি দানোর কি আর শরীর তো থাকে ছোট বাবা? ওদের একটা আদার হলেই হলো। এই মূর্তিগুলানকে মেয়েটা ভক্তি ভরে জল বাতাসা দিত, তাই হয়তো এই মূর্তিগুলানকেই ভর করেছে ওরা। প্লিজ একবার দেখো না যে ওরা ঠিক ফিরিয়ে দেবে শাওনকে। তুমি তুমি পারবে, নাহলে নাহলে তুমিও সবকিছুর মতো থেমে যাওনি কেন বলো? কি করে হেঁটে বেড়াচ্ছ ছাদে? কি করে এলে ছাদে? আমি আসিনি ছোট বাবা, ওরা আমাকে টেনে এনেছে এখানে। যে প্রাণটা এককালে ফিরিয়ে দিয়েছিল আমার কোলে, সেটা আবার কেড়ে নেবার আগে আমাকে জানিয়ে যাচ্ছে ওরা। আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারে আকাশ। বুঝতে পারে ছোটবেলায় শাওনের মৃত্যুর মুখ থেকে ফেরত আসার কারণ। বুঝতে পারে ঠাম্মির ছাই রঙের চোখের রহস্য। বুঝতে পারে এনারা ভূত প্রেত ভগবান যাই হোক না কেন, ওর প্রার্থনায় ওদের সাড়া দেওয়াটা নিছকই দয়ার কারণে নয়, এ এক অদ্ভুত বিনিময়, নিয়তির এক নিষ্ঠুর পরিহাস। আকাশ বুঝতে পারে ঠাম্মির হাতে আর কিছু নেই, যা করার ওকেই করতে হবে। তাহলে তাহলে ওকেও কি ঠাম্মির মতো একটা চোখ দিয়ে দিতে হবে শাওনকে বাঁচাতে? একটা অচেনা ভয় যেন ওর ছায়ার সাথে লেগে রয়েছে, নড়তে পারছে না কিছুতেই নিজের জায়গা থেকে। মাদলের সেই শব্দটা এক টানা বেজে চলেছে। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল আকাশ, ও তাতেও রাজি। শাওনের প্রাণের কাছে ওর একটা চোখ কিচ্ছু না। ধীরে ধীরে এগিয়ে গেল মূর্তিগুলোর দিকে। সমস্ত সাহসটুকু জড়ো করে পাথরের চোখগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, ফিরিয়ে দাও শাওনকে, ফিরিয়ে দাও। স্থির চোখগুলো একইভাবে তাকিয়ে থাকে। আকাশ কিছু বুঝতে পারে না। কি হলো, কি করতে হবে ওকে, কিভাবেই বা সম্পূর্ণ হবে এই লেনদেন? আবার সব ঘেঁটে যেতে থাকে আকাশের, কিন্তু তবুও মনের সবটুকু এক জায়গায় জড়ো করে বজ্র গম্ভীর গলায় বলে ওঠে, কি হলো? নিয়ে নাও আমার চোখ, ফিরিয়ে দাও ওকে। ছোট বাবা, তুমি দিতে পারবে না কিচ্ছু ওদেরকে। ওরা নিয়ে নেবে ওদের ইচ্ছে মতো। এতক্ষণ যে আতঙ্ক, যে ভয়টা আকাশের বুকের মধ্যে চেপেছিল, সেটা এবার পরিচিত গণ্ডি পেরোলো আকাশের। মাদলের আওয়াজটা যেন আরো বেড়ে গেছে কিছুটা। এই প্রথম বুঝতে পারল যে ও কি হারাতে চলেছে তাও জানে না, কেউ জানে না, না ও না ঠাম্মি, কেউ না জানে, শুধু সামনে দাঁড়ানো পাথরের নির্জীব মূর্তিগুলো।
হয়তো নিজের কল্পনা, হয়তো ভেজা চোখের ভুল, কিন্তু এই উপলব্ধিটার সাথে যেন মূর্তিগুলোর চোখে একটা সম্মতির ছায়া দেখতে পেল আকাশ। যেন মূর্তিগুলো বুঝতে পারছে ওদের কথা। শেষবারের মতো নিজের মনটাকে শক্ত করে বেঁধে নিল আকাশ। একবার তাকিয়ে দেখল পাঁচিলের ভাঙা অংশটার দিকে। তারপর এক অজানা আশঙ্কায় চোখ বুজে ফেলল। দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি, ফিরিয়ে দাও শাওনকে, ফিরিয়ে দাও। কথাগুলো শেষ হতেই মুহূর্তের মধ্যে থেমে গেল মাদলের আওয়াজ। চারিদিক ঘিরে নেমে এলো নিস্তব্ধতা। তারপর আস্তে আস্তে আবার প্রকৃতি ফিরে পেল তার স্বাভাবিক শব্দগুলো। ভয়ে ভয়ে চোখ মেলল আকাশ। না, দেখতে পাচ্ছে তো সব কিছু। পেছনে ঘুরতে দেখল ঠাম্মি আস্তে আস্তে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর কিচ্ছু না ভেবে পড়ি কি মরি করে দৌড়ে গেল ছাদের ভাঙা অংশটা লক্ষ্য করে। রেস্টুরেন্টের জানলা দিয়ে বাইরে তাকাতেই প্রথম চোখে পড়েছিল মূর্তিগুলো আকাশের। পুরনো কলকাতার পুরনোতর কোনো একটা বাড়ি দেখা যাচ্ছে জানলাটা থেকে। সেই বাড়ির ছাদের ওপর দুপুরের আলোয় স্পষ্ট হয়ে দাঁড়িয়ে আছে মূর্তিগুলো, অবিকল ওদের পুরনো বাড়ির ছাদের মূর্তিগুলোর মতো। আর সেটা মনে পড়তেই এক রাশ স্মৃতি জড়ো হয়েছিল চোখের সামনে। সত্যি বলতে ও এখনো বিশ্বাস করতে পারে না ছাদে দেখা সেই সন্ধ্যের দৃশ্যগুলো। সেদিন ছাদের রেলিং ভেঙে নিচে পড়েছিল শাওন, কিন্তু কোনো এক দৈব বলে রাস্তার দিকের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে অনেকটাই কমে যায় সেই পতনের বেগ। ফলে প্রাণে বেঁচে যায় শাওন। জ্ঞান হারিয়ে ভর্তি ছিল হাসপাতালে। ও, মা, ঠাম্মি, পাড়ার জগাইদা সবাই পালা করে জেগে থেকেছে ওর রুমের বাইরে। 3 দিন পর জ্ঞান ফেরে শাওনের। ডাক্তার সব রকম পরীক্ষা নিরীক্ষা করে জানান যে গুরুতর কোনো ক্ষতি হয়নি। কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও হাসপাতাল থেকে শাওন ফিরে আসার পর 2টো অদ্ভুত ঘটনা টের পেয়েছিল সবাই। প্রথমটা টের পাওয়া যায় সেদিন দুপুরবেলা। শাওন সবার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করলেও কিছুতেই চিনতে পারেনি আকাশকে। ধরে কিছুক্ষণ কেঁদেছিল। ব্যাস, আর কোনো দিন কোনো খবর পায়নি ওদের। এসব চিন্তা মন থেকে সরিয়ে আকাশ মন দিল সামনে খোলা ল্যাপটপটার পর্দায়। চটপট চোখ বুলিয়ে নিল কাল রাত জেগে বানানো প্রেজেন্টেশনটা। একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে বহুদিন ধরে ভাবছিল,
আজ বহুদিনের অপেক্ষায় এক ক্লায়েন্টকে বাগে আনা গেছে। ওর কোম্পানির ম্যানেজারের সঙ্গে আজ মিটিং। ও জানে আইডিয়াটা মন্দ নয়, যদি কোনোভাবে সেটা ম্যানেজারটিকে বুঝিয়ে উঠতে পারে তাহলেই কেল্লা ফতে। গুড আফটারনুন। পেছন থেকে আওয়াজটা আসতেই চমকে ঘুরে তাকায় আকাশ। হ্যাঁ গুড। বলেই আটকে যায় আকাশ। ক্লায়েন্টের পেছনেই ঢুকছে তাদের ম্যানেজার। চোখ আটকে যায় আকাশের। বছর 26-এর একটি মেয়ে সাধারণ একটা শার্ট আর জিন্স পরে এগিয়ে আসে ওর টেবিলের দিকে। মৃদু হেসে হাত বাড়িয়ে দেয় আকাশের উদ্দেশ্যে। আকাশ তবু হাঁ করে চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কি দেখছেন মশাই এমন হা করে? মাছি ঢুকে যাবে তো। কিন্তু চোখ সরাতে পারে না আকাশ। সেই এক মুখ, এক চোখ, এমনকি ঠোঁটের কাছে তীরটাও। অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়, বলে, হাই, আমি আকাশ। আমি শাও। নাইস টু মিট ইউ। ল্যাপটপটা কাঁপা হাতে টেনে নিতে নিতে একবার আর চোখে চেয়ে নেয় আকাশ পাশের বাড়ির ছাদটার দিকে। অবাক হয়ে দেখে বেবাক ফাঁকা ছাদটা। বুঝতে পারে অদৃষ্টের দিকে আর একবার মুচকি হেসে উধাও হয়ে গেছে মূর্তিগুলো। ওকে আর ওর সামনে বসে থাকা এক আধ চেনা মেয়েকে এক সমুদ্র স্মৃতির মাঝখানে দোকলা ফেলে। মাঝে মাঝে যে মুহূর্তের অপেক্ষা করতেই আমরা ভুলে গেছি, সেই মুহূর্ত এসে উপস্থিত হয় আমাদের চোখের সামনে, এবং তখন আমরা আবিষ্কার করি কি সাংঘাতিক এক অপেক্ষায় দিন গুনেছি এতদিন। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল দিগন্তিকা, তমাল, রণদীপ, সায়নী এবং পূজা। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক। গানে দেবলীনা নন্দী, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন অভ্রনীল পালের কাহিনী আরও একবার। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।